আসসালামু আলাইকুম। আজ ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। জামাতের ভূয়সী প্রশংসা করে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত। ভারত ও আওয়ামী লীগ প্রশ্নে যা বললেন তারেক রহমান। ইরানের পক্ষে তুরস্কের হুঁশিয়ারি। এবার বিস্তারিত। বাংলাদেশ জামাত ইসলামীর তুমুল প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূত মিস্টার ব্রেন টি ক্রিস্টেনসেন। তিনি বলেন, জামাত ক্ষমতা এলে তাদের সঙ্গে কাজ করতে কোনো অস্বস্তি নেই যুক্তরাষ্ট্রের। সুশাসন নিশ্চিত করতে জামাত বাংলাদেশে অগ্রণী ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি। দলটির বসুন্ধরাস্থ কার্যালয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে রাষ্ট্রদূত মিস্টার ব্রেন টি ক্রিস্টেনসেনের এক বৈঠক হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনসোলার এরিক গিলমান, পাবলিক অফিসার মিস মনিকা এলসাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ২৯ জানুয়ারি সকাল ৮টায় বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা ইস্যুসহ ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় করেন। ব্রেন টি ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামাত ইসলামের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আমিরে জামাতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন ও আমিরে জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সাক্ষাৎকার নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। এই সাক্ষাৎকারটি প্রকাশ করে টাইম ম্যাগাজিন। একান্ত এই সাক্ষাৎকারে নিজের দেশের ফেরার উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, আওয়ামী লীগের রাজনীতির নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন সংকটের বিষয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। দেড় যুগ লন্ডনে থেকে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরা তারেক রহমান জানান, তার শরীর এখনকার আবহাওয়ার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। নিজের ব্যক্তিত্বের একটি উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, আমি আসলে খুব বেশি কথা বলতে পারি না, কিন্তু কেউ যদি আমাকে কোনো কাজ দেন আমি আমার সেরাটা দিয়ে সেটা করার চেষ্টা করি। দেশে ফেরার ৫ দিন পর মা খালেদা জিয়াকে হারান তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার হৃদয়টা ভীষণ ভারী হয়ে আছে, কিন্তু মায়ের কাছ থেকে আমি যে শিক্ষা পেয়েছি তা হলো, আপনার উপর যদি কোনো দায়িত্ব এসে পড়ে তাহলে সেটা আপনাকে পালন করতেই হবে। দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশের মানুষ তাকে যে আস্থা দিয়েছে সেটাই তার রাজনীতিতে থাকার প্রধান কারণ। তিনি স্পষ্ট করে বলেন, মা বাবার বদৌলতে নয়, বিএনপির সমর্থকদের জন্যই আমি বর্তমান অবস্থানে এসেছি। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের বিষয়ে বিএনপি চেয়ারম্যান সরাসরি কোনো মন্তব্য না করলেও নীতিগতভাবে তিনি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন বলে জানান। তারেক রহমান বলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? অবশ্য যদি কেউ কোনো ধরনের অপরাধের জন্য দায়ী হয় তাকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, কোনো অপরাধ করলে বিচার হবে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে দেশ চালানো যাবে না। প্রতিবেশী ভারত, দুই দেশের আমদানি রপ্তানি, ট্রানজিট সহ বিভিন্ন বিষয়ে তারেক রহমান বলেন, আমাদের জনগণ ও দেশের স্বার্থ রক্ষা করাই অগ্রাধিকার। এরপর আমরা সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। শেরপুরের ঝিনাইগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা এবং জামায়াত ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের নৃশংস হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেন। বিবৃতিতে পীর সাহেব চরমনাই বলেছেন, শেরপুরের ঝিনাইগতিতে চেয়ারে বসার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে যে ধরনের সহিংসতা ঘটেছে এবং বাংলাদেশ জামাত ইসলামীর একজন নেতাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা উদ্বেগজনক। জুলাই গণঅভ্যুত্থানের পরে পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের নৃশংসতা জাতিকে হতাশ করেছে। এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শ্রীবর্দী উপজেলায় জামায়াত ইসলামের সেক্রেটারি ও ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রেজাউল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে। সহিংসতা তৈরি ও সহিংসতার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে কোনো অবহেলা বা শিথিলতা থাকলে তাও তদন্ত করতে হবে এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামাত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতী এলাকা জুড়ে শুনশান নীরবতা দেখা গেছে। রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি খুবই কম। বন্ধ রয়েছে উপজেলা সদরের বাজারের অধিকাংশ দোকানপাট। নিহত রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি ছিলেন। এ ঘটনায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামাতের মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি পুলিশের। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে। শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তিনি বলেন, এই সংঘাত এড়ানো যেত কিনা, নির্ধারিত সময়ের আগে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখল, সেই দলের লোকজন কেন সেখানে লাঠি সেটা জড়ো করল, সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে সেই দলের প্রার্থী কেন সংঘাতের পথ বেছে নিলেন, এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহাদি আমিন বলেন, শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনে সব প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী ইশতেহার ঘোষণার একটি অনুষ্ঠান ছিল। সেখানে প্রত্যেকটি দলের বসার জন্য আসন নির্ধারিত ছিল। জামাত ইসলামের নেতৃবৃন্দ সব আসন তথা চেয়ার দখল করে রেখেছিলেন এবং বিএনপির নেতাকর্মীদের তাদের নির্ধারিত আসনে বসতে দিচ্ছিলেন না। প্রশাসন বারবার আহ্বান জানানোর পরও তারা চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানান। চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা ও সংঘাত আমরা দেখেছি, সেটি কোনোভাবেই কাম্য নয়। গণ অভ্যুত্থানের পর আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটি নির্বাচন যেখানে পরিবেশ হবে উৎসব মুখর, সংঘাতময় নয়। তিনি বলেন, সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং দেশের প্রায় সবারই বিশ্বাস অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। সুতরাং আমাদের একটি বড় লক্ষ্য হলো নির্বাচন যেন বিতর্কমুক্ত থাকে, নির্বাচন যেন শান্তিপূর্ণ থাকে এবং নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে না পারে। এটি আমাদের দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরও শেরপুরে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। কিভাবে সেটি শুরু হলো, কারা সেখানে মদদ দিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারল না, এসব বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন জাগছে। ডক্টর মাহাদি আমিন বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তাকে বারবার পুলিশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এমনকি বিএনপির নেতাকর্মীরাও হাত জোর করে অনুরোধ করেছিলেন যেন তিনি ওই রাস্তা দিয়ে না যান। তারপরও তিনি কেন সেই দিক দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তাকে বারবার বলতে শোনা যাচ্ছিল, যান যায় যাক। মাহাদি আমিন বলেন, এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন, তিনি যে দলেরই হোক না কেন তা কোনোভাবেই কাম্য নয়। বিএনপির 40 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সুতরাং যিনি নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা প্রত্যেকেই তো এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলেন যেখানে শান্তিপূর্ণ নির্বাচনের কোনো মারামারি বা কোন্দল থাকবে না। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মাহাদি আমিন বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি সব মহল থেকে আহ্বান জানাতে চাই, কেউ যেন কোনো উস্কানি না দেন, কোনো উস্কানিতে পা না দেন এবং সবাই মিলে একটি শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ নির্বাচনী প্রচারণা নিশ্চিত করি। তিনি বলেন, শেরপুরের এই ঘটনার পুনরাবৃত্তি যেন দেশের আর কোথাও না ঘটে, সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা জোরালো আহ্বান জানাচ্ছি। প্রতিটি রাজনৈতিক দলকে দায়িত্বশীল ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখবে, এটিই গণমানুষের প্রত্যাশা। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা আশাবাদী 13 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নির্বাচন ও ফলাফল সেই বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না, চাঁদাবাজ বরদাস্ত করে না। সঙ্গে সঙ্গে 90 ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে।
বৃহস্পতিবার ঢাকা 12 আসনের কারওয়ান বাজারে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামাত আমির বলেন, বাকি 10 ভাগ যারা থাকবে তাদের বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। কারো মুখের দিকে তাকাবো না, চেহারা দেখে সেদিন চাঁদাবাজের সঙ্গে আচরণ করা হবে না, সেক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর ও কঠোর। তিনি বলেন, 24 জুলাইয়ের আন্দোলনে আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিলেন, তবে নেতৃত্ব ছিল যুব সমাজের। সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই আন্দোলনকে গায়ের জোরে থামানোর চেষ্টা করা হয়েছিল। সারা বাংলাদেশের চিত্র ছিল প্রায় একই। সেদিন বাংলাদেশ ফুঁসে উঠেছিল। সেদিন রাস্তায় সবাই বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। উল্লেখ করে জামাত আমির বলেন, আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সময় যে ন্যায় বিচার কায়েম করতে হবে, সাম্য ফিরিয়ে আনতে হবে। এই যে চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, দুর্নীতিবাজরা বাজ পাখির মতো কালো চেহারা ধারণ করে এসে জনগণের উপর ছোঁ মারে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময়ই আমাদের হোয়াটসঅ্যাপে বা মোবাইলের মেসেঞ্জারে মেসেজ আসে, প্রতিদিন বেতন পাবেন 1115 টাকা। এই ধরনের মেসেজের সঙ্গে এটিও দেয়া থাকে যে এই 1115 টাকা আয় করার জন্য আপনাকে অনলাইনে এই কাজ করতে হবে, এই তথ্য দিতে হবে, এই লিঙ্কে যেতে হবে। আপনি যদি কোনো যাচাই বাছাই ছাড়াই এই লিঙ্কে ক্লিক করেন তাহলে হয়তো ফাঁদে পড়ে যেতে পারেন। সুস্পষ্টভাবেই আমি বলছি যে এই ধরনের কোনো মেসেজ আসা মানেই একটা প্রতারণার ক্ষেত্র তৈরি হওয়া। সুতরাং এগুলোকে আমাদের পরিহার করা উচিত। অবশ্যই অনলাইন বিজনেস বা অনলাইনে ইনকাম করতে হলে তার সুনির্দিষ্ট অনেকগুলো সাইট আছে। সেই বিষয়ে অনেকগুলো ইউটিউব ভিডিও আপনি ইউটিউব ঘাটলেই পেয়ে যাবেন। এগুলো দেখে তারপরে জেনে বুঝে আপনি অনলাইনে উপার্জনের পথে পা বাড়াতে পারেন। ভালো থাকবেন এবং সবসময়ই ডিজিটাল প্রতারণার বিষয়ে সতর্ক থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে এবার কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলা হলে তা ভুল হবে। তিনি উভয় পক্ষকে কূটনীতির মাধ্যমে বিতর্কিত বিষয়ে সমাধানের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার আনাদোলু এজেন্সির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি। হাকান ফিদান আরও বলেন, মার্কিন বন্ধুদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, ইরানের সঙ্গে সকল সমস্যার সমাধান একের পর এক করে ফেলুন। পারমাণবিক ইস্যু দিয়ে শুরু করুন, এরপর অন্যগুলো। ইরানিদের এই অঞ্চলে আস্থা তৈরি করতে হবে উল্লেখ করে ফিদান বলেছেন, আঞ্চলিক দেশগুলো তাদের কিভাবে দেখছে সেদিকে তাদের মনোযোগ দেওয়া উচিত। এর কারণ তারা কোথাও যাচ্ছে না, আমরা কোথাও যাচ্ছে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্পের এমন বার্তার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পর থেকে সম্ভাব্য যে কোনো হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে তার দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি বলেছেন, আলোচনা তখনই হবে যখন মার্কিন প্রেসিডেন্ট প্রকৃত অর্থে আলোচনা করতে চায়। বৃহস্পতিবার তেহরানে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। কালিবাফ বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র সবসময় অন্যদের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেন। স্থিতিশীলতা রক্ষায় ইরান প্রকৃত অর্থে আলোচনার জন্য প্রস্তুত, তবে আপোষ করে আলোচনা হতে পারে না। দেশে জুড়ে চলা সহিংস আন্দোলনের জন্য বিদেশি শক্তিকে দোষারোপ করেন কালিবাফ। তিনি বলেন, সহিংসতার জন্য বিদেশি শক্তি দায়ী। তারা নানাভাবে উস্কানি দিয়ে আন্দোলনে সহিংসতা বৃদ্ধি করেছে। জড়িতদের দ্রুত বিচারের প্রতিশ্রুতি দিয়ে কালিবাফ সতর্ক করে দেন, সরকার অস্থিরতায় শহীদ হওয়া 300 নিরাপত্তা কর্মকর্তার রক্তের প্রতিশোধ নিতে কখনো পিছপা হবে না। তিনি বলেন, দেশের অভ্যন্তরে অর্থনৈতিক সংকট রয়েছে, যার মধ্যে কিছু দেশে অব্যবস্থাপনার কারণে হতে পারে। এর জন্য মার্কিন নিষেধাজ্ঞা দায়ী। কালিবাফ ওয়াশিংটনকে সতর্ক করে দেন, যদি ইরানে আক্রমণ করা হয় তবে প্রতিশোধ নেবে, যার ফলে হাজার হাজার আমেরিকান সেনা ঝুঁকির মুখে পড়বে। হয়তো ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু তার উপর তার নিয়ন্ত্রণ নেই বলেও জানান কালিবাফ। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press,
এক ফোঁটা হলুদও নেই।